আচ্ছা, আগের ভিডিওতে আমি তোমাদেরকে কোম্পানি ক্রিয়েট, লেজার গেট, স্টক আইটেম করে ব্যালেন্স শিটটা করিয়েছিলাম। তা এই হচ্ছে সেই ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটটা তোমাদের করিয়েছিলাম আমি। তা আজকে যেটা করাবো তোমাদেরকে, আমি বলেছিলাম যে আজকে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেইগুলো আমি আজকে করাবো। তা প্রথমেই বলে দিই, তোমাদের এই জিনিসগুলো করাবার আগে আমি কোনো ডেট চেঞ্জ করব না। আমার যা ডেট আছে সেই ডেটই করব। তার কারণ তোমরা যেগুলো যখন প্র্যাকটিস করবে তখন হচ্ছে ফ্রি ভার্সনে করবে, তো তাই এই সমস্যাটা যাতে না হয় তার জন্য আমি কোনো ডেট চেঞ্জ করব না। তা চলো প্রথমে একটা একটা করে আমি এগুলো জিনিসগুলো করাই, অ্যাডিশনাল ইনফরমেশনগুলো। মানে এরপর হচ্ছে ভাউচার এন্ট্রি, কীভাবে ভাউচার এন্ট্রি করবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমি ট্যালি প্রাইমটা ওপেন করে নিলাম। আমার দেখো যে কোম্পানিটা আমি আগের দিন ক্রিয়েট করেছিলাম সেই কোম্পানির মধ্যেই আছি। এটা হচ্ছে গ্রেট অ্যাপ ট্যালি। এখানে থাকা অবস্থায় আমি যাব ভাউচারে। দেখো এখানে আমি নিচে নামাবো না, আমি দেখো ভাউচার আছে। এই ভাউচারে আমি গিয়ে এন্টার দিলাম। যখনই এন্টার দিলাম আমার ভাউচারটা ওপেন হয়ে গেল। দেখো এখানে তোমার অনেকগুলো জিনিস আছে। প্রথম আছে কন্ট্রা আছে, রিসিপ্ট আছে, জার্নাল আছে, সেলস আছে, পারচেজ আছে। এখানে পেমেন্ট, অলরেডি পেমেন্ট মোডে আছি আমরা। তো এই জিনিসগুলো কখন কি হয় সেটা আগে জেনে নাও। যদি তোমার কাছ থেকে কোনো টাকা চলে যায়, অর্থাৎ সেটা ক্যাশ হতে পারে, ব্যাংকের মাধ্যমে হতে পারে, যদি কোনো কিছু তোমার কাছ থেকে চলে যায় অর্থাৎ আউটফ্লো হয়, তখন সেটা পেমেন্ট মোডে হবে। যদি তোমার কাছে কোনো টাকা, সেটা ক্যাশ থ্রু বা ব্যাংক থ্রু যদি তোমার কাছে আসে, সেটা হবে রিসিপ্ট মোডে। ঠিক আছে, রিসিপ্ট মোড দেখো, এই যে আমি এটা পেমেন্ট মোডে আছে, রিসিপ্ট মোডে গেলে দেখো রিসিপ্ট মোড চলে গেলাম, আবার পেমেন্ট মোডে চলে গেলাম, আবার কন্ট্রা মোডে চলে গেলাম। মানে এগুলো তুমি চেঞ্জ করতে পারবে। এর তাহলে পেমেন্ট মোড কি বললাম, তোমার কাছ থেকে যদি পেমেন্ট চলে যায়, পেমেন্ট হয়, তখন হচ্ছে রিসিভ মোড। যদি তোমার কাছে আসে, সরি পেমেন্ট মোড। আর যদি তোমার কাছ থেকে আসে সেটা হচ্ছে রিসিভ মোড। আর যদি তোমার টাকা স্থান পরিবর্তন করে, অর্থাৎ তোমার ক্যাশে ছিল সেটা তুমি ব্যাংকে রাখলে, অথবা একটা ব্যাংক অ্যাকাউন্টে ছিল সেটা অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে গেল, তাহলে হবে কন্ট্রা মোডে। ঠিক আছে, ডেবিট এবং ক্রেডিট যদি দুটি দেখায় তখন হবে সেটা কন্ট্রা মোডে। তারপর হচ্ছে তোমার জার্নাল। জার্নাল মাঝে যদি তোমার কাছ থেকে টাকা চলেও না যায় বা নাও আসে, অর্থাৎ ক্যাশ বা ব্যাংকের কোনো এন্ট্রি যদি না হয়, তখন সেটা জার্নাল মোডে হবে। সেটা কেমন, ধরো ডেপ্রিসিয়েশন হচ্ছে, ডেপ্রিসিয়েশনের জার্নাল তোমরা কি করো, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেটস। যে অ্যাসেটটার উপর ডেপ্রিসিয়েশন হয় তার নাম দাও। তো দেখি এখানে ক্যাশ যাচ্ছেও না আসছেও না, ব্যাংক যাচ্ছেও না আসছেও না, তাই এটা হবে তোমার জার্নাল মোডে। ঠিক আছে, তারপর যদি তুমি কোনো সেলস করো সেটা সেলস মোডে হবে, যদি পারচেজ করো সেটা পারচেজ মোডে হবে। তাছাড়াও আরও অনেক আছে ভাউচার, এই জিনিসগুলো আমি একে একে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, সেটা দেখাবার আগে তোমাদেরকে যেটা বলে দিই, তোমরা ভাউচারটা ওপেন করার পর তোমাদের কাছে ভাউচারটা ঠিক ওপেন হবে কীভাবে জানো তো, তোমরা যখনই ওপেন করবে না, ভাউচারে যাবে, তোমাদের ভাউচারে যাবার পর তোমাদেরকে এই জিনিসটা দেখাবে। দেখো এটা হচ্ছে কি অ্যাকাউন্টস বলে দেখাবে, অর্থাৎ এটা সিঙ্গেল এন্ট্রি মোডে আছে। তো এই সিঙ্গেল এন্ট্রি মোড থেকে আমাকে ডবল এন্ট্রি মোডে যেতে হবে। তো ডবল এন্ট্রি মোডে যাবার জন্য আমাকে কি করতে হবে, দেখো লেখা আছে চেঞ্জ মোড। এই চেঞ্জ মোডটাতে ক্লিক করতে হবে। যখনই চেঞ্জ মোডে ক্লিক করব, দেখো লেখা আছে ওপরে ডাবল এন্ট্রি মোড। এই ডাবল এন্ট্রি মোডটাতে গিয়ে আমি এন্টার দেবো। দেখো চলে এলো, এখানে ডেবিট, দুটো ডেবিট দেখাচ্ছে, কিন্তু তোমাদের কি দেখাবে, এখানে বাই বাই দেখাবে। যেমন তোমাদের কি দেখাবে আমি বলে দিচ্ছি, তোমাদের দেখাবে ধরো এটা এই ধরনের জিনিসটা দেখাবে। তোমরা যখনই এইটাকে ডবল এন্ট্রি মোড করবে না, তোমাদের বাই বা টু এরকম কিছু দেখাবে। তো এটা মানে হচ্ছে, আমরা জানি কমার্সের স্টুডেন্টরা সবাই জানে যে আমরা যখন ডেবিট মানে হচ্ছে বাই আর ক্রেডিট মানে হচ্ছে টু। তো এটা বাই হিসাবেও দেখাতে পারে অথবা ডেবিট হিসাবেও দেখাতে পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু তোমরা যদি বোঝার সুবিধার জন্য যদি বলো না আমার এটা ডেবিট ক্রেডিটই দেখাতে হবে, তখন কি করবে, কিবোর্ডে জাস্ট F12 সুইচটা টিপবে, F12 টিপলাম। দিয়ে দেখো লেখা আছে ইউজ ক্রেডিট অবলিক ডেবিট ইনস্টেড অফ টু অবলিক বাই ডিউরিং দ্য ভাউচার এন্ট্রি। তো এটাকে আমার নো করা থাকবে, ওটাকে ইয়েস করে দেবে, আর কিচ্ছু করবে না, দিয়ে এন্টার দিয়ে সেভ করে দেবে। ঠিক আছে, যখনই সেভ করে দিলে তখন দেখো তোমার ডেবিট চলে এলো। প্রথমে একটা ডেবিট, আচ্ছা এইটা কি তোমার ক্রেডিট হতেই পারে, কোনো অসুবিধা নেই, দুটো ডেবিট হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই জিনিসটা আসার পর তোমাকে এবার কি করতে হবে, ধীরে ধীরে ভাউচার এন্ট্রিগুলো, এটা হচ্ছে সেট আপ হলো, এরপর ভাউচার এন্ট্রিগুলো করতে হবে। তো প্রথম কি আছে দেখো, বলছে আমি ডেটটা দেখবো না, কারণ ডেট আমি চেঞ্জ করবো না, তাই বলছি ডেট আমি দেখবো না। বলছে অল আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আর পেড থ্রু ব্যাংক। তোমার যত আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ছিল সেগুলো ব্যাংক থ্রু পেড করা হয়ে গেছে। তোমার কি কি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ছিল দেখো এখানে লেখা আছে, না যে আউটস্ট্যান্ডিং স্যালারি আর আউটস্ট্যান্ডিং রেন্ট, তাহলে এই দুটো তোমাকে পেমেন্ট করতে বলছে।
তো চলো আমি পেমেন্ট করব। তাহলে দেখো পেড বলছে মানে কি পেমেন্ট করতে হবে, তোমার কাছ থেকে টাকা চলে যাবে, তাহলে পেমেন্ট মুডে হবে। তাহলে আবার ট্যালিতে গেলাম, দেখো এটা পেমেন্ট মুডই আছে, দেখো লেখা আছে পেমেন্ট, তাহলে পেমেন্ট মুডে আছে। তাহলে প্রথম আমাকে কি করতে হবে, প্রথম আছে আমার আউটস্ট্যান্ডিং স্যালারি, তো আমি আউটস্ট্যান্ডিং স্যালারিতে গেলাম, দেখো আউটস্ট্যান্ডিং স্যালারি আমি ও লিখলাম, দেখো ও অবলিক যেমন তোমার লেখা ছিল ও অবলিক দিয়ে লিখলাম, আউটস্ট্যান্ডিং চলে এলো, যে আউটস্ট্যান্ডিং স্যালারি, এটাকে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরই আমাদেরকে এখানে যে কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে কত টাকা ডিউ আছে, তুমি ব্যাকে না গিয়ে এখান থেকেও দেখতে হবে। দেখো 12,000 টাকা আমার দেখাচ্ছে, তার মানে 12,000 টাকা আউটস্ট্যান্ডিং রেন্ট স্যালারি আছে, সেটাকে আমার শোধ করতে হবে। তাহলে আমি 12,000 টাকা যখনই লিখলাম, দেখো এখানে অটোমেটিক জিরো হয়ে গেল, দেখো ব্যালেন্সটা আর নেই, তাহলে 12,000 টাকা ছিল, সেটা 12,000 টাকা লিখে দিলাম। দিয়ে এইটাই দেখো আবার ডেবিট দেখাচ্ছে, সেটাকে আমি কি করবো, সি লিখবো, সি কি বলে, যার সি লিখে এন্টার দেবো, দেখো ক্রেডিট হয়ে গেল। এবার কার থ্রু পেমেন্ট করতে বলছে, ব্যাংক থ্রু, তো ব্যাংক আমার তো আছে আইসিআইসিআই ব্যাংক, তাহলে আইসিআইসিআই লিখলাম, আইসিআইসিআই ওপেন হয়ে গেল, ওপেন হয়েছে, দেখো আইসিআইসিআই ক্রেডিটে 12,000 টাকা হয়ে গেল। দিয়ে এন্টার দেবো, এন্টার দেবো, আর কিচ্ছু করবো না, ন্যারাসেন ফ্যারাসেন কিচ্ছু দেবো না, এন্টার দিয়ে সেভ করে দেবো। তাহলে একটা আউটস্ট্যান্ডিংটা শোধ হয়ে গেল। তারপর আবার একটা হচ্ছে আউটস্ট্যান্ডিং রেন্ট, তাহলে ও অবলিক, দেখো আউটস্ট্যান্ডিং যখন লিখলাম, দেখো আউটস্ট্যান্ডিং চলে এসেছে, আউটস্ট্যান্ডিং রেন্ট, এটাকে আবার এন্টার দিলাম। দিয়ে এখানে আবার দেখো এই ব্যালেন্স দেখাচ্ছে, কত দেখাচ্ছে, 6,500 টাকা আছে, এন্টার দিলাম। যখন এন্টার দিলাম, দেখো এটা জিরো হয়ে গেল। দিয়ে দেখো এখানে অটোমেটিক ক্রেডিট নিয়ে নিল, দিয়ে এন্টার দিলাম আর একবার, ক্রেডিটের পর এন্টার দিলাম। দিয়ে এখানে কি করছি, আইসিআইসিআই ব্যাংক আবার লিখলাম, এন্টার দিলাম। দিয়ে দেখো ব্যাংক থেকে অটোমেটিক টাকাটা আমার কেটে গেল, দিয়ে এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, দিয়ে সেভ করে দিলাম। তাহলে প্রথম যে এন্ট্রিটা বলেছিল সমস্ত আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসগুলো আমাকে পেড করে দিতে হবে, সেটা আমি করে দিলাম। 2 নম্বর কি বলছে, আবার বলছি ডেট দেখবো না আমি, টিডিএস আর জিএসটি এই দুটোকেও পেমেন্ট করে দিতে বলছে। বলছে টিডিএস যেটা বাকি ছিল সেটাকেও আমি পেমেন্ট করে দেবো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বা ব্যাংক থ্রু, আর জিএসটি যেটা পেমেন্ট ছিল সেটাকেও আমি শোধ করে দেবো। দেখো আগের এন্ট্রিটা তোমাদেরকে আমি দেখালাম যে একটা একটা করে কিভাবে করতে হয়, যেমন আউটস্ট্যান্ডিং ছিল, স্যালারি ছিল, স্যালারিটা একবার পেমেন্ট করলাম, আর একবার হচ্ছে আউটস্ট্যান্ডিং রেন্টটা পেমেন্ট করলাম। এখানে দেখো এখানেও দুটো জিনিস আছে, একটা হচ্ছে টিডিএস আছে, একটা হচ্ছে জিএসটি আছে। তো এই দুটোকে আমি যখন পেমেন্ট করব, সেটা আমি একবারে করব, দুটোকে একবারেও করা যায়, সেটা কিভাবে করব চলো আমি দেখাচ্ছি। আমরা যখন খাতায় এন্ট্রি করেছি কিভাবে লিখেছি, টিডিএস পেবেল অ্যাকাউন্ট ডেবিট, জিএসটি পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, দুটোকে একসঙ্গে করে দিচ্ছি, এখানেও ঠিক সেম ভাবেই করব। তো প্রথম লিখছি যে টিডিএস, দেখো টিডিএস পেবেল কত টাকা, দেখো এটা দেখো পেমেন্ট করছি মানে পেমেন্ট মোডই হবে, তাই দেখো পেমেন্ট মোডই আছে। তাহলে লিখলাম টিডিএস পেবেল কত টাকা, দেখো 2,300 টাকা, 2,300 টাকা লিখলাম, এন্টার দিলাম। দিয়ে দেখো এখানে ক্রেডিট হচ্ছে, তা আমি দুটো এন্ট্রিকে একসঙ্গে করবো বলছি, তাই এখানে ক্রেডিটটাকে আমি ডি লিখলাম, দিয়ে এন্টার দিলাম, দেখো ডেবিট হয়ে গেল। দিয়ে আবার লিখছি জিএসটি, জিএসটি পেবেল, এন্টার দিলাম। দেখো জিএসটি পেবেলে কত ব্যালেন্স ছিল, 24,500, 24,500 লিখে দিলাম, এন্টার দিলাম। দেখো দেখো তাহলে ডেবিট হলো দুটো, টিডিএস পেবেল ডেবিট, জিএসটি পেবেল ডেবিট। দিয়ে ক্রেডিট হবে কি, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে, তাই ক্রেডিট আছে, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আইসিআইসিআই ব্যাংক করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দিয়ে দেখো টোটাল অ্যামাউন্টটা যোগ করে ওরা একদম দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। দিয়ে এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমার দুটো এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। আচ্ছা 1 মিনিট ওয়েট করো, আমি একটা ফোন এসে ধরে নিই। হ্যাঁ বলো বলো, আজকে এসো না, আজকে আমি এক্ষুনি বেরিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, ব্যাস এটা এন্টার দিয়ে দিয়ে সেভ করে দিলাম। তো এটা তোমার দেখো 2 নম্বর এন্ট্রিটা কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর এন্ট্রি আমার কমপ্লিট হয়ে গেল। এবার 3 নম্বরে কি বলেছে, বলছে 10 তারিখে, আমি ডেটটা দেখবো তো উপরে দিচ্ছি, 10 তারিখে আমার যে হুন্ডি 140 এলসি লোনটা ছিল না, তার ইএমআই কাটছে। ইএমআই অ্যামাউন্ট কত, 70,470 টাকা করে, 70,470 টাকা করে ইএমআই কাটছে। তো আমাকে ওইটা এন্ট্রি করতে হবে। দেখো ইএমআই কাটা মানে কি, তোমার ব্যাংক থেকে টাকা চলে যাওয়া, তারপরে সেটাও পেমেন্ট মোডে। তো চলো আমাকে আবার এতে গেলাম, আমার ওই পেমেন্ট মোডই আছে। তাহলে আমার দেখো যখন ইএমআই কাটবে তখন আমার লোন অ্যামাউন্টটা কমবে, তাই তো। মানে লোন অ্যাকাউন্ট কমা মানে লোনের কি ব্যালেন্স থাকে, ক্রেডিট ব্যালেন্স থাকে। কারণ লোনটা আমরা লাইবিলিটির দিকে লিখেছিলাম, হুন্ডি 140 পিসি লোন লিখেছিলাম ডান দিকে, বাঁ দিকে, সরি লাইবিলিটির দিকে। লাইবিলিটি মানে হচ্ছে ক্রেডিট, মানে ক্রেডিট ছিল, সেই ক্রেডিটটাকে কমাতে গেলে আমাকে ডেবিট করতে হবে। তাহলে আমি এখানে লিখবো হুন্ডি, দেখো এই যে লোন, এটাকে ডেবিট করলাম। দেখো এখানে কত দেখাচ্ছে ব্যালেন্স আছে, 35 লাখ টাকা তোমার লোন নেওয়া আছে। তো সেটা তোমার কমবে, কত কমবে, 70,000, আমি দেখে নিচ্ছি একবার, 70,470, 70,470 টাকা
কমে গেল। দেখো যখনই এন্টার দিলাম, দেখো এইটা অটোমেটিক ব্যালেন্সটা দেখো 35 লাখ থেকে কমে গেল। তারপরে তোমার লোন কমছে, তাহলে লোনটা ডেবিট হবে টু কার মাধ্যমে হবে? আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে হবে। এন্টার দিলাম, আইসিআইসিআই ব্যাংকটা তোমার কমে গেল। তোমার আইসিআইসিআই ব্যাংক থ্রু পেমেন্ট হচ্ছে ইএমআই, দিয়ে এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমার এই 3 নম্বর এন্ট্রিটাও কমপ্লিট হলো। আচ্ছা, আমি যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো একটু হাইলাইট করে দিই। তাহলে 1 নম্বরটা কমপ্লিট হয়ে গেল, 2 নম্বরটা কমপ্লিট হয়ে গেল, 3 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। আর 4 নম্বরটা কি বলেছে? 4 নম্বরটা বলছে অল ডেটার্স ক্লিয়ার দেয়ার ডিউ বাই ব্যাংক ট্রান্সফার। আচ্ছা, ডেটার্স কাদিকে বলে গো? যাদের কাছ থেকে তুমি টাকা পাবে, অর্থাৎ তোমার অ্যাসেট, সেটা যাদের কাছ থেকে তুমি টাকা পাবে তারা হচ্ছে তোমার ডেটার্স। তো আমাদের ডেটার্স কারা কারা ছিল দেখো, এখানে ডেটার্স ছিল আমার কোল মাইন্স আর দিলীপ শাহ। এদের কাছ থেকে আমি টাকা পাবো, তা এরা কি করছে? সমস্ত টাকাগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে, তাই তো? তা আমি কি করব তাদের জন্য? আচ্ছা, টাকা দিয়ে দিচ্ছে মানে কি? আমার কাছ থেকে টাকা যাচ্ছে না আসছে? আমার কাছে টাকা আসছে, তেমন আমি টাকা পাচ্ছি, তাই সেটা হবে রিসিভ মোডে। তো চলো আবার ট্যালিতে গেলাম, দিয়ে এটা পেমেন্ট মোডে ছিল, সেটাকে আমি রিসিভ মোডে যাবো। যে রিসিভ মোড F6 এইখানে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে আমি F6ও টিপতে পারি। F6 যখনই আমি কিবোর্ড থেকে টিপলাম, তখন দেখো এখানে রিসিভ মোড চলে এলাম। দিয়ে দেখো এখানে অটোমেটিক ক্রেডিট হয়ে আছে, সেটাই থাকবে। তার প্রথম কাজ থেকে টাকা পাচ্ছি, প্রথম হচ্ছে আমি কোল মাইন্স দেখো লিখলাম, এই দেখো এন্টার দিলাম, কোল মাইন্স চলে এলো, এন্টার দিলাম। কোল মাইন্সের সঙ্গে আমি টাকাটা পাচ্ছি, মানে কোল মাইন্সের কাছে যা ধার ছিল সেটা সব আমাকে ক্লিয়ার করে দিচ্ছে, শোধ করে দিচ্ছে। তাহলে কোল মাইন্সের সঙ্গে আমি টাকা পেয়ে যাচ্ছি টাকা কত? 1,35,000 টাকা পেয়ে গেলাম, এন্টার দিলাম। এবার বলছে এগেনস্ট রেফারেন্স, এটা এগেনস্ট রেফারেন্স থাকবে, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখো কোন যে বিলটার কথা বলেছিলাম সেই বিলের এগেনস্টে টাকাটা পাচ্ছে, দেখো লেখা আছে কোল মাইন্সের যখন ডিটেলস করেছিলাম না, দেখো কোল মাইন্স ওর বিল নাম্বার, ডেট ছিল এটা, বিল নাম্বার ছিল এটা, এই যে 1,35,000, সেই টাকাটা আমি পাচ্ছি। তার জন্য এটা এখানে দেখাচ্ছে। এন্টার দিলাম, কিচ্ছু করবো না, শুধু এন্টার দিলাম। ডেবিটের পর আরেকবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর কোথাও টাকাটা ঢুকবে না, ব্যাংকে ঢুকবে। তার আইসিআইসিআই ব্যাংক, আমার ব্যাংক অ্যাকাউন্ট আইসিআইসিআই ব্যাংকে ঢুকে গেল। এন্টার দিলাম, সেভ করে দিলাম। দেখো কোল মাইন্সকে ক্রেডিট করলাম আর আইসিআইসিআই ব্যাংকে ডেবিট করলাম, এটা রিসিভ মোডে হবে। এন্টার দিয়ে সেভ করে দিলাম। তাহলে কোল মাইন্সের সঙ্গে টাকা পেয়ে গেলাম। এরপর হচ্ছে দিলীপ শাহ, সেম ভাবে DILIP দিলীপ শাহ লিখে দিলাম। দিলীপ শাহর কাছ থেকে কত টাকা পাবো? 1 লাখ টাকা পাবো। 1 লাখ, 1 2 3 1 লাখ টাকা লিখে দিলাম। এগেন্স্ট রেফারেন্স থাকবে, সেম ভাবে এন্টার দিলাম, আরেকবার এন্টার দিলাম, দিয়ে হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। দেখো ডেবিটে ক্লিক করলে এন্টার দিলে হবে, মানে লিখলে হবে না, ডেবিটটা ক্লিক করবে যখন, তখন একবার এন্টার দেবে, দিয়ে তারপর আইসিআইসিআই ব্যাংক লিখবে, দিয়ে এন্টার দিলাম, দিয়ে টাকাটা পেয়ে গেলাম, এন্টার দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমার যে টাকাগুলো পাওয়ার কথা ছিল, এই যে আমার 4 নম্বর এন্ট্রিটাও কমপ্লিট হয়ে গেল। তারপর কি বলছে অল ক্রেডিটর্স, দেখো বলছে পেড টু অল ক্রেডিটর্স, মানে সমস্ত ক্রেডিটর্সকে তুমি পেড করে দিচ্ছ। ক্রেডিটর্স কারা কারা ছিল তোমার? দেখো তোমার ক্রেডিটর্স ছিল এই কজন, 3জন। বিএনআর উদ্যোগ ছিল, প্লাইওয়াল ছিল, শ্রী মা কালী আয়রন স্টোর ছিল। এদেরকে তুমি একে একে শোধ করে দিচ্ছ, তাই তো? মানে তুমি পরপর ওদেরকে শোধ করছো। তাই চলো অল ক্রেডিটর্সকে আমি পেড করে দিচ্ছি। পেড করে দেওয়া মানে হচ্ছে আমার পেমেন্ট মোডে যেতে হবে। আবার এটা রিসিভ মোডে আছে, তাহলে আমাকে আবার F5 বা পেমেন্ট মোডে ক্লিক করতে হবে। এই পেমেন্ট মোডে ক্লিক করতে পারি, অথবা আমি কিবোর্ড থেকে F5 টিপতে পারি, দিয়ে পেমেন্ট মোডে চলে এলো। তাহলে প্রথম হচ্ছে কি আমার আছে বিএনআর উদ্যোগ, তাহলে BNR লিখলাম, দেখো বিএনআর উদ্যোগ চলে এলো। এ ক টাকা পাবে দেখো এখানে দেখাচ্ছি, 1,20,000, 1,20,000, 1 2 3 1,20,000 লিখে দিলাম। এগেন্স্ট রেফারেন্স হবে, এন্টার দিলাম, দিয়ে আইসিআইসিআই ব্যাংক থেকে পেমেন্ট করে দিলাম, এটা সেভ করে দিলাম, এটা দিয়ে দিই, একটা হয়ে গেল। তারপর হচ্ছে প্লাইওয়াল দিয়ে দিলাম, এ কত পাবে? 70,000 টাকা পাবে, এন্টার দিয়ে শোধ করে দিলাম, এন্টার দিলাম। এগেন্স্ট রেফারেন্স হবে, এন্টার দিলাম, দিয়ে আইসিআইসিআই ব্যাংক লিখলাম, এন্টার দিয়ে শোধ করে দিলাম। তারপর কে আছে? তার শ্রী মা কালী, দেখো শ্রী মা কালী লিখলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার শ্রী মালিক কত টাকা পাবে? 1,45,000, 1,45,000, 1 2 3 1,45,000 লিখলাম, এন্টার। এগেন্স্ট রেফারেন্স হবে, এন্টার দিলাম আরেকবার, দিয়ে আইসিআইসিআই ব্যাংক লিখে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। তাহলে কমপ্লিট হয়ে গেল। তো দেখো আমার এই 5 নম্বর এন্ট্রিটাও কমপ্লিট। সমস্ত ক্রেডিটর্সকেও পেমেন্ট করে দিলাম, ডেটার্সের কাছ থেকে টাকা পেয়েও গেলাম, ক্রেডিটর্সকে পেমেন্ট করে দিলাম। তারপর যেটা মেন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই 6 নম্বর 7 নম্বর তোমাদের হচ্ছে মেন জিনিস, এটাই হচ্ছে এখানে শেখার দরকার। তা চলো আমি 6 নম্বরটা আজকে এখন শিখবো। তা 6 নম্বরটা কি বলেছে দেখো, ডেটগুলো আমি ইগনোর করবো, তবু আমি পড়ার সময় ডেটগুলো একটু পড়ছি। বলছে অন 20/4/2022 সেন্ড এ পারচেজ অর্ডার, মানে তুমি তোমার যে কোম্পানি এজেন্ট
তার হচ্ছে তুমি হচ্ছে কি করছো, পারচেজ অর্ডার করছো। কাকে পারচেজ অর্ডার করছো? বিএনআর উদ্যোগে। দেখো পারচেজ অর্ডার নাম্বারটা দিয়ে দিয়েছে, PO01। কাকে করছো? বিএনআর উদ্যোগে করছো ফর 250 ব্যাগ রামকো সুপার সিমেন্ট। 250 ব্যাগ রামকো সুপার সিমেন্টের জন্য তুমি বিএনআর উদ্যোগকে পারচেজ অর্ডার দিচ্ছ একটা। আচ্ছা, তার আগে বলে দিই, এখানে ঢোকার আগে এই 6 নম্বর আর 7 নম্বর এন্ট্রি করার আগে আমাকে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে জিএসটির ব্যাপারে কিছু আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? জিএসটির ব্যাপারে আমাকে কি কাজ করতে হবে, তাহলে আমি এখানে তোমাদেরকে একটু লিখে দেখাই যেটা করতে হবে। দেখো জিএসটি, জিএসটি দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে ইনপুট জিএসটি, ইনপুট জিএসটি, আর একটা হচ্ছে আউটপুট জিএসটি। আউটপুট জিএসটি, ইনপুট জিএসটি মানে হচ্ছে তোমার পারচেজ করার সময় যেটা হয় সেটাকে বলছে ইনপুট জিএসটি, আর সেলস করার সময় যেটা হয় সেটা হচ্ছে আউটপুট জিএসটি। এই দুটোকে আমি আমাদের সুবিধার জন্য দুটোকে গ্রুপ করে নেবো আগে। কোম্পানি আগে আমি দুটো গ্রুপ বানিয়ে নেবো, একটা হচ্ছে ইনপুট জিএসটি গ্রুপ, একটা হচ্ছে আউটপুট জিএসটি গ্রুপ। ট্যালিতে প্রথম কাজ কি, জিএসটি এন্ট্রি করার আগে আমি দুটো গ্রুপ তৈরি করে নেবো, একটা হচ্ছে ইনপুট জিএসটি গ্রুপ, একটা হচ্ছে আউটপুট জিএসটি গ্রুপ, ঠিক আছে? ইনপুট জিএসটি গ্রুপের আন্ডারে আবার আমি 3টে লেজার তৈরি করব, আউটপুট জিএসটি গ্রুপের আন্ডারেও 3টে লেজার তৈরি করব। ভালো করে বোঝো, প্রথম হচ্ছে জিএসটিকে আমরা দুটো গ্রুপে ভাগ করে নেবো, ইনপুট জিএসটি, আউটপুট জিএসটি। এই ইনপুট জিএসটির আন্ডারে, ইনপুট মানে হচ্ছে পারচেজ করার সময় যা হবে সেগুলো সব ইনপুট জিএসটির মধ্যে যাবে, সেলস করার সময় যা হবে সেগুলো সব আউটপুট জিএসটির মধ্যে যাবে, ঠিক আছে? তাহলে ইনপুট জিএসটিকে আবার আমি 3টে ভাগে ভাগ করব। ইনপুট জিএসটিকে কি 3টে ভাগে ভাগ করব? ইনপুট, ইনপুট এসজিএসটি, এসজিএসটি, ইনপুট সিজিএসটি, আর একটা হচ্ছে ইনপুট আইজিএসটি, ইনপুট আইজিএসটি। তা কি বললাম, ইনপুটকে একটা গ্রুপ করে নিলাম, তার আন্ডারে 3টে লেজার তৈরি করব। এটা হচ্ছে গ্রুপ, ইনপুট জিএসটির একটা গ্রুপ, তার এটা 3টে লেজার তৈরি করবো। একটা হচ্ছে ইনপুট এসজিএসটি, ইনপুট সিজিএসটি, ইনপুট আইজিএসটি। আচ্ছা, যদি সেম স্টেটের মধ্যে হয় তাহলে হবে সিজিএসটি, এসজিএসটি। যদি ডিফারেন্ট স্টেটের মধ্যে হয় তাহলে শুধুমাত্র আইজিএসটি হবে। তার জন্য আমাকে আগে 3টে করে গ্রুপ লেজার খুলে নিতে হবে। একটা গ্রুপ খুলে নিলাম ইনপুটের জন্য, ইনপুট মানে পারচেজ করার সময় এগুলো হবে, আর সেলস করার সময় হবে আউটপুটটা। এখানে সেমভাবে শুধুমাত্র আউটপুট এসজিএসটি হবে, আউটপুট সিজিএসটি হবে, আউটপুট আইজিএসটি হবে। এইগুলো সেম থাকবে, ইনপুটটা খালি চেঞ্জ হয়ে আউটপুট হয়ে যাবে। এখানে ইনপুটটা চেঞ্জ হয়ে আউটপুট হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আউটপুটের জন্য আর ইনপুটের জন্য আমি প্রথম তৈরি করে নেবো। তাহলে কি বললাম, ইনপুটের জন্য 3টে লেজার, আউটপুটের জন্যও 3টে লেজার। আউটপুটের জন্য কি হবে, আউটপুট এসজিএসটি, আউটপুট সিজিএসটি, আর হচ্ছে যে আউটপুট আইজিএসটি, ঠিক আছে? তা চলো এই লেজারগুলো আমি একে একে তৈরি করে নিই। তাহলে আমি এটা হচ্ছে এই 6 নম্বর এন্ট্রিতে যাওয়ার আগে দুটো গ্রুপ তৈরি করব, আর হচ্ছে 6টা লেজার তৈরি করব। তা চলো সেটা কিভাবে করছি দেখাও। তা চলো আমি আবার ব্যাক করে গেটওয়ে অফ ট্যালিতে চলে গেলাম। প্রথম পেজে যাওয়ার পর ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পর গ্রুপে যাব। ওই যে দুটো গ্রুপ তৈরি করবো বলেছি, তাই দুটো গ্রুপে যাব। দুটো গ্রুপে গেলাম, যাওয়ার পর লিখলাম ইনপুট জিএসটি, এন্টার দিলাম। আন্ডার হচ্ছে কি, ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন। ভালো করে মনে রাখবে, আন্ডারটা হবে ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন। এন্টার দিলাম, আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে সেভ করে দিলাম। তারপর লিখছি আবার OUT, আউটপুট জিএসটি, এন্টার দিলাম। এটা হচ্ছে ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন। এন্টার দিলাম, সেভ করে দিলাম। তো দুটো গ্রুপ আমার তৈরি করা হয়ে গেল। এবার এসকেপ করে বাইরে বেরিয়ে এলাম, আবার গেটওয়ে অফ ট্যালিতে এলাম, দিয়ে আবার ক্রিয়েটে যাবার পর যাবো এবার লেজারে গেলাম। লেজারে যে প্রথম কি বললাম,
যে প্রথম হচ্ছে ইনপুটের জন্য 3টে, আউটপুটের জন্য 3টে। তাহলে ইনপুটের জন্য 3টে করে নিই। ইনপুট ইনপুট SGST ইনপুট SGST এন্টার এন্টার। এখানে দেখো গ্রুপটা তৈরি করে নিয়েছি আমি ইনপুট, তাই এখানে লিখলাম ইনপুট। ইনপুট চলে এলো ইনপুট জিএসটি, ইনপুট জিএসটি। এই গ্রুপটা আগে না তৈরি করলে ইনপুটটা আমাকে আবার এখানে অল সি করে তৈরি করতে হতো, সেটাও তোমরা করতে পারতে, কোনো অসুবিধা নেই। তাহলে লিখলাম ইনপুট SGST আন্ডার হচ্ছে ইনপুট জিএসটি, এখানে হচ্ছে তোমার আদার্স নয়, এখানে হবে জিএসটি। এই যে টাইপস অফ ডিউটি অ্যান্ড ট্যাক্স, এটা হবে জিএসটি। জিএসটি দিয়ে এন্টার দিলাম। যখনই জিএসটি দিয়ে এন্টার দিলাম, এখানে কি করেছি SGST করেছি। এস মানে হচ্ছে স্টেট, তাই এখানে হবে স্টেট ট্যাক্স। এই যে স্টেট ট্যাক্সে নামালাম, দিয়ে এন্টার দিলাম। আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে দিয়ে সেভ করে দেবো। তাহলে একটা কমপ্লিট হলো। তারপর আবার লিখবো ইনপুট সিজিএসটি, ইনপুট সিজিএসটি, এন্টার দিলাম এন্টার দিলাম। এখানে হচ্ছে আন্ডার হচ্ছে ইনপুট জিএসটির আন্ডারই থাকবে, এন্টার দিলাম। এটাকে জিএসটি সিলেক্ট করব, এন্টার দিলাম। এখানে দেখো সিজিএসটি করেছি মানে সেন্ট্রাল হবে, সেন্ট্রাল ট্যাক্স, তাই সেন্ট্রাল ট্যাক্স দিলাম। আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে দিয়ে সেভ করে দিলাম, হয়ে গেল। তারপর করব ইনপুট আইজিএসটি, ইনপুট আইজিএসটি, এন্টার দিলাম এন্টার দিলাম। এটা হচ্ছে ইনপুট জিএসটি আন্ডারই থাকবে, এন্টার দিলাম। এটাকে জিএসটি করব। এখানে হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড ট্যাক্স, এই যে ইন্টিগ্রেটেড ট্যাক্স, এই ইন্টিগ্রেটেড ট্যাক্স করে এন্টার দিলাম এন্টার দিলাম এন্টার দিলাম। আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে সেভ করে দিলাম। তাহলে ইনপুটের 3টে লেজার কমপ্লিট। এরপর আউটপুটের জন্য করব 3টে লেজার, ও ইউটি আউট, পি ইউটি পুট, আউটপুট SGST, এন্টার দিলাম। এইখানে দেখো এখানে ইনপুট জিএসটি ছিল, এটা শুধু চেঞ্জ করে আউটপুট করে দেবো, আউটপুট জিএসটি করে দেবো, আউটপুট জিএসটি করে দিলাম। এইটাও সেম ভাবে আন্ডার জিএসটির আন্ডারে হবে। এটা হচ্ছে তোমার এস করেছি মানে স্টেট ট্যাক্স হবে। আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে দিয়ে সেভ করে দেবো। একটা হলো। আবার দুটো ও ইউটি পি ইউটি আউটপুট সিজিএসটি, এন্টার দিলাম এন্টার দিলাম। আউটপুট জিএসটি থাকবে, এইটা হচ্ছে জিএসটি থাকবে, এইটা হচ্ছে সেন্ট্রাল করে সিজিএসটি করেছি মানে সেন্ট্রাল ট্যাক্স হবে, এন্টার দিয়ে সেভ করে দিলাম, কমপ্লিট হয়ে গেল। তারপর হচ্ছে আউটপুট, আউটপুট আইজিএসটি, এন্টার দিলাম। এটা আউটপুট জিএসটি থাকবে, এটা হচ্ছে তোমার জিএসটি হবে, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ট্যাক্স হবে, এন্টার দিয়ে দিয়ে সেভ করে দিলাম, কমপ্লিট। তাহলে এখানে আমার যে দুটো গ্রুপ তৈরি করে দুটোর আন্ডারে 6টা লেজার আমি তৈরি করে ফেললাম, ঠিক আছে। এখান থেকে আমি বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আবার গেটওয়ে অফ ট্যালিতে যাব, দিয়ে আমি আবার ভাউচারের মধ্যে যাব। ভাউচার এন্ট্রি করছিলাম, ভাউচারে গেলাম, দিয়ে এবার আমি কি করবো 6 নম্বর এন্ট্রিটার দিকে আবার লক্ষ্য দেবো। তাহলে 6 নম্বর এন্ট্রিটার জন্য আমি কি বলছি পারচেজ অর্ডার দিচ্ছি, তাই তো। তাহলে পারচেজ অর্ডার দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, চলে যাই। দেখো এটা পারচেজ অর্ডার দেবো, তাহলে এখানে আমাকে পারচেজ অর্ডার লেখাটা আনতে হবে। পারচেজ অর্ডার লেখা আনার জন্য কি করব, দেখো এখানে কোনো জায়গায় পারচেজ অর্ডার আমি দেখতে পাচ্ছি না, তা আমি যাব আদার্স ভাউচার। দেখো লেখা আছে F10 দিয়ে লেখা আছে আদার্স ভাউচার। তোমরা কিবোর্ডে F10 টিপতে পারো অথবা এখানে আদার্স ভাউচারে ক্লিক করতে পারো। যখনই ক্লিক করবে দেখো একটা নতুন পেজ ওপেন হবে, সেখানেও দেখো পারচেজ অর্ডার নেই। তোমরা কি করবে, একটু উপরের দিকে যাবে। দেখো আমি যাচ্ছি উপরের দিকে, যে দেখো লেখা আছে শো ইনঅ্যাক্টিভ। এই যে উপরের দিকে আমি গেলাম, যে শো ইনঅ্যাক্টিভটা গেলাম, যাওয়ার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখো নিচে অনেকগুলো বার হয়ে আমার চলেছে, বার মানে আবছা হয়ে আছে কিছু জিনিস, সেখানে তুমি নামিয়ে নামিয়ে যাও, দেখো পারচেজ অর্ডার পেয়ে যাবে। দেখো পারচেজ অর্ডার দেখতে পেয়েছো, এই যে পারচেজ অর্ডার, কন্ট্রোল F9 টিপলেও পারচেজ অর্ডার তোমার চলে আসবে। তো আমি পারচেজ অর্ডারে গেলাম, যে এন্টার দিয়ে দিলাম, আর একবার এন্টার দিলাম, দেখো আমার পারচেজ অর্ডার এখানে চলে এলো। যখনই এখানে পারচেজ অর্ডার চলে এলো, তখন আমাকে কি করতে হবে, দিয়ে দেখা লেখা আছে পার্টি নেম। তা দেখো আমি কাকে পারচেজ অর্ডার দিচ্ছি গো, বিএনআর উদ্যোগকে পারচেজ অর্ডার দিচ্ছি। তা পার্টি নামটার জায়গায় লিখবো বিএনআর উদ্যোগ, এন্টার দিলাম। এখানে দেখো অর্ডার নাম্বার চাইছে, দেখো আমার অর্ডার নাম্বার এখানে দিয়ে দিয়েছে, এই যে ব্যাকেটের মধ্যে অর্ডার নাম্বার দেওয়া আছে PO0/01, তাহলে আমি দেবো PO/01, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বলছে পারচেজ লেজার। আচ্ছা এখানে পারচেজ লেজার মানে তোমাকে একটা নতুন করে আবার একটা লেজার তৈরি করতে হবে, পারচেজ লেজার বলে নাম দিয়ে। তো ওটা আমি আগেও তৈরি করে নিতে পারতাম, যেহেতু তৈরি করা নেই আমি এখন তৈরি করব। কিভাবে করব, এদিকে এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করতে পারি, অথবা আমার কিবোর্ডে আমি অল্ট সি টিপতে পারি, ALT অল্ট প্লাস একসঙ্গে সিটা টিপে দিলাম। যখনই অল্ট সি টিপলাম তখনই দেখো লেজার ক্রিয়েশন সেকেন্ডারি চলে এলো। এখানে আমি লিখবো পারচেজ, PURCHASE, পারচেজ লিখলাম, এন্টার দিলাম, আন্ডার হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট,
আন্ডার হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট, এন্টার দিলাম, দিয়ে আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে দিয়ে সেভ করে দেবো, আর কিচ্ছু করবো না, পারচেজ বলে আমি আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে দিয়ে সেভ করে দিলাম। যখনই সেভ করে দিলাম দেখো এখানে আমার চলে এলো আইটেম নেম বলে, যে নেম অফ আইটেম, এখানে নেম অফ আইটেমে আমার কি হচ্ছে, আমি পারচেজ অর্ডার দিচ্ছি, রামকো সুপার সিমেন্ট অর্ডার দিচ্ছি, তাহলে লিখবো রামকো RAM, দেখো যখন লিখলাম আমার ক্রিয়েট করা আছে রামকো সুপার সিমেন্ট, তার জন্য এখানে চলে এলো রামকো সুপার সিমেন্ট, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখো এখানে একটা ডেট এলো, আমি ডেটে কোনো হাত দেবো না, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর নিচে নেমে গেল, দিয়ে বলছি দেখো কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি তুমি রামকো সুপার অর্ডার দিতে চাইছো, আমার দেখো এখানে দেওয়া আছে কত কোয়ান্টিটি, 250, তাহলে 250 ব্যাগ, আমি এন্টার দিলাম। রেটটা দেখো অটোমেটিক চলে এসেছে, এখানে তুমি রেটটা চেঞ্জ করতে পারো, এখানে রেট কিছু বলেছে, এখানে দেখো এই যে রেট দেখো তোমার 260 বলেছে, এই 260 রেট বলেছে, মানে আমি আর চেঞ্জ করলাম, 260 চলে এসেছে এখানে অটোমেটিক, দিয়ে এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, আবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখো রামকো সুপার 250 ব্যাগ 260 টাকা করে দাম, টোটাল দাম হচ্ছে এই টাকাটা, দিয়ে এন্টার। দেখো একবার এন্টার দিলাম, দিয়ে এখানে দেখো এই যে ব্লিঙ্ক করছে, দিয়ে তলায় দেখো একটা আন্ডারলাইন আছে, আর একবার এন্টার দিলাম, যখনই আর একবার এন্টার দিলাম তখন দেখো আন্ডারলাইন নেই, আন্ডারলাইনের নিচে চলে এসেছে। এখানে তোমাকে কি করতে হবে, দেখো এটা তুমি কি পারচেজ অর্ডার দিচ্ছ, পারচেজ অর্ডার মানে ইনপুটের কেস, তাহলে লিখবো ইনপুট। আচ্ছা এটা বিএনআর উদ্যোগকে দিচ্ছ, বিএনআর উদ্যোগের ঘর কোথা, দেখো দেখে নাও, ওয়েস্ট, সেম স্টেট না আলাদা স্টেট, আমার কোম্পানিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, আমি যে কোম্পানি কাকে অর্ডার দিচ্ছি, বিএনআর উদ্যোগকে, তাহলে বিএনআর উদ্যোগ কোথায়, যে বিএনআর উদ্যোগের ঘর কোথাও 19 নম্বর কোড মানে কত, ওয়েস্ট বেঙ্গলই ঘর, তার মানে সেম স্টেটের মধ্যে হচ্ছে, সেম স্টেটের মানে হচ্ছে সিজিএসটি এসজিএসটি হবে। তো চলো এখানে যে লিখবো ইনপুট, প্রথম করে দেবো ইনপুট সিজিএসটি, ইনপুট সিজিএসটি করলাম, দেখো ট্যাক্সটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেল, এর উপর তোমার এই সিমেন্টের জন্য 28% ছিল, 28%-এর অর্ধেক হচ্ছে তোমার 14%, তাহলে 65,000 14% মানে এই টাকাটা চলে এলো, এন্টার দিলাম। আবার লিখবো ইনপুট, প্রথম লিখেছি সিজিএসটি, এবার লিখবো ইনপুট এসজিএসটি, তাহলে ইনপুট এসজিএসটি চলে এলো, সেম টাকা, আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে দিয়ে সেভ করে দেবো, তাহলে আমার পারচেজ অর্ডার দেওয়া হয়ে গেল। এবার পারচেজ অর্ডার দেওয়ার পর হবে কি, তুমি পারচেজ অর্ডার দিয়েছো, তারপর সে যাকে পারচেজ অর্ডার দিয়েছো অর্থাৎ তোমার বিএনআর উদ্যোগে, সে তোমাকে প্রোডাক্টটা পাঠাবে, রামকো ওই যে সিমেন্ট যেটা তুমি অর্ডার দিয়েছো সেটা তোমাকে পাঠাবে, তো তোমার কাছে কি হবে, সেটা রিসিভড হবে, তাই রিসিভ মানে হচ্ছে রিসিভ নোট, তোমাকে পারচেজ অর্ডারের পর করতে হবে রিসিভ নোট। তো দেখো এখানে তোমার বলে দিয়েছে, অঙ্কটাতে বলে দিয়েছে, পারচেজ অর্ডার দেওয়ার পর বলছে, আবার ডেট বলেছে, অন 25/4/2022 রিসিভড 250 ব্যাগ রামকো সুপার সিমেন্ট, রিসিভ নোট নাম্বার দিয়ে দিয়েছে একটা, কত করে দাম না 260 টাকা করে দাম, দিয়ে বলছে সেম জিনিসটা তুমি কি করছো, পারচেজ এন্ট্রি করছো, যে রিসিভ ট্যাক্স ইনভয়েস, একটা ট্যাক্স ইনভয়েস পেয়েছো, সেই ট্যাক্স ইনভয়েস নাম্বার দিয়ে দিয়েছো, এটা ট্যাক্স ইনভয়েস মানি হচ্ছে পারচেজ, তাহলে প্রথম হলো তুমি পারচেজ অর্ডার দিলে, তারপর তুমি সেটা রিসিভ করছো মানে রিসিভ নোট করবে, তারপর সেটাকে পারচেজ করবে। তো চলো আমি রিসিভ নোটের জায়গায় চলে যাই, আবার এখানে আবার আমি যাবো ওই যে আদার্স ভাউচারে, আবার যাব, আদার্স ভাউচারে যাওয়ার পর দেখো তোমার রিসিভ নোট আছে, রিসিভ নোট তোমার দেখাচ্ছে না এখানে, তাই জন্য আবার শো ইনঅ্যাক্টিভে গেলাম, এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এখানে দেখো রিসিভ নোট কোথায় দেখাচ্ছে, রিসিভ নোট, এই যে রিসিভ নোট, এই যে রিসিভ নোট, তাই রিসিভ নোটে গিয়ে এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, দিয়ে দেখো চলে এসেছে তোমার রিসিভ নোট, দে রেফারেন্স নাম্বার বলছে, রেফারেন্স নাম্বার মানে হচ্ছে যে তোমার রিসিভ নোট নাম্বার দিয়ে দিয়েছে কত, RN, এই যে রিসিভ নোট নাম্বার এটা দেবো RN/01, তা দিলাম RN/01, এন্টার দিলাম, এন্টার দিলাম, কার কাছ থেকে রিসিভ করছে গো, বিএনআর উদ্যোগ কাছ থেকে, বিএনআর উদ্যোগ নিলাম, এন্টার দিলাম। পারচেজ লেজার, এটা পারচেজ লেজারই থাকবে, এন্টার দেওয়ার পর আচ্ছা এন্টার দেওয়া, আচ্ছা এখানে একটা জিনিস এলো না, সেটা কেন এলো না আমি দেখছি, সেটা আসার কথা ছিল, ও এখানে আসেনি, তার কারণ আমি যখন পারচেজ লেজারটা তৈরি করেছি না, তখন আমার এই যে মেনটেন বিল ইয়েস, এটা তো আসবে না, মেনটেন বিল ইয়েস করা হবে না, 1 মিনিট ওয়েট করো, আমি দেখি এটা কি কোনো জায়গায় অফ করা আছে মনে হচ্ছে, সে অফটাকে অন করে দিই। আচ্ছা মেনটেন বিল বাই বিল, এটা ইয়েস করাই আছে, এটা ইয়েস করাই আছে, ইয়েস করাই আছে, এটা কিছু করার দরকার নেই, বিএনআর উদ্যোগে তোমার মেনটেন বিল বাই বিল ইয়েস করা ছিল, দেখিনি একবার, ওখানে ভুল করেছিলাম নাকি, না ইয়েস করা ছিল, বলে এলো না কেন, আচ্ছা এখানে যেটা করা আছে সেটা তোমার বলে দিই,
দাঁড়াও, এই দেখো এখানে যেটা করা ছিল আমার অফ করা ছিল, তার জন্য হয়নি। এখানে প্রোভাইডেড সাপ্লাই ডিটেলস আর রিসিভ নোট এই অর্ডার এইসব ডিটেলসগুলো আমার নো করা ছিল, তাই এটাকে আমার আসছিল না, এটাকে আমি ইয়েস করে দিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে আমি ইয়েস করে দিলাম। তোমাদের অফ থাকবে না, কারণ এটা আমার তো ট্যালিটাতে আমি কাজ করি, এটা আমার লাগে না বলে আমি অফ করে রেখেছিলাম। ঠিক আছে, এটাকে আমি সেভ করে দিলাম। দিয়ে দেখো যখনই এন্টার দেবো, এই দেখো আবার আবার দেখাচ্ছি। তা রিসিভ নোটটা তোমাকে আবার দেখাই। রিসিভ নোটে ক্লিক গেলাম, যাওয়ার পর রেফারেন্স নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পর পার্টি নেম যখনই বিএনআর উদ্যোগ দিলাম না, যখনই বিএনআর উদ্যোগ দেবো, দেওয়ার পর এন্টার দেবো, দেখো তোমার এখানে চলে আসবে এই যে তোমার বিএনআর উদ্যোগের কাছ থেকে কোনটা রিসিভ করছো, যেটা তুমি পারচেজ অর্ডার দিয়েছিলে। দেখো পিও দিয়ে পারচেজ অর্ডার দিয়েছিলে, ওই অর্ডার নাম্বারটা দেখাচ্ছে, এন্টার দিলাম। আরেকবার এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, একবার শুধু সিলেক্ট করবো, দিয়ে এন্টার দিয়ে দিয়ে যাবো। এন্টার দিয়ে দিয়ে গেলাম, দিয়ে পারচেজে গেলাম, এন্টার দিলাম। যখনই এন্টার দিলাম দেখো তোমার অটোমেটিক চলে এলো, আমাকে কিচ্ছু করতে হয়নি কিন্তু। রামকো সুপার অটোমেটিক চলে এলো, যে টাকাটা করেছিলে জিএসটি নাম্বার দিয়ে তোমার ইনপুট আসছি সব চলে এলো। এন্টার দিয়ে দিয়ে আমি শুধু সেভ করে দেবো। তাহলে এটা আমার রিসিপ্ট নোট হয়ে গেল। রিসিপ্ট নোট হয়ে যাওয়ার পর এরপর আমাকে করতে হবে ট্যাক্স ইনভয়েস। ঠিক আছে, ট্যাক্স ইনভয়েস মানে হচ্ছে তোমার পারচেজ এন্ট্রি করতে হবে। তো পারচেজ এন্ট্রি করার জন্য দেখো এখানে তোমার পারচেজ এন্ট্রি আছে, F9 মানে পারচেজ এন্ট্রি। F9-এ গেলাম। F9-এ যাওয়ার পর সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, দেখো এখানে দেওয়া আছে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার। যে ট্যাক্স ইনভয়েস মানি হচ্ছে, যে ট্যাক্স ইনভয়েস মানি হচ্ছে এটা BNR 012, BNR 012 এটা লিখে দিতে হবে। তাহলে লিখে দিলাম BNR 012, এন্টার দিলাম। এন্টার দিলাম, পার্টি নেম কি বিএনআর উদ্যোগী লিখলাম। দিয়ে এখানে দেখো যে পারচেজ করছে কোনটা, আমি যেটা রিসিভ করেছিলাম সেটা পারচেজ করছি। তাই রিসিভ নোট এখানে দেখাচ্ছে, রিসিভ নোট মানে দিয়েছিলাম RN/01, এটাকে এন্টার দিলাম। এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, আর কিচ্ছু করবো না, শুধু এন্টার দিয়ে দিয়ে যাবো। এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, দিয়ে এখানে আমার রিসিভ নোট চলে। আচ্ছা, এখানে যেটা হয়েছে সেটা দেখো তোমার এখানে পার্টিকুলার দেখাচ্ছে। আগে দেখি এখানে দেখানো উচিত হয়েছে আইটেম, সেই আইটেমটা দেখাচ্ছে না। তো আইটেমটা দেখাবার জন্য আমাকে কি করতে হবে, চেঞ্জ মোডে যেতে হবে। তোমাদেরকে কিন্তু এটা করতে হবে না, ঠিক আছে, এটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে না। না আইটেম ইনভয়েস করে দিলাম, দেখো চলে এলো। তোমাদেরকে করতে হবে না, তোমার থাকবে। অ্যাকচুয়ালি এই ট্যালিটা তো আমি কাজ করি কোম্পানিতে, তা আমি আমার সুবিধার মতো অনেক রকম করে রেখেছিলাম বলে এগুলো উল্টোপাল্টা হয়ে আছে। তা তোমরা যখন কাজ করবে তোমাদের এইসব দেখাবে না। যদি দেখায় চেঞ্জ মোডে গিয়ে ওই যে আইটেম ইনভয়েস করে দেবে, কোনো অসুবিধা নেই। আইটেম ইনভয়েস করে দিলি, এন্টার দিলাম, দিয়ে দেখে এবার আইটেম ওয়াইজ দেখাচ্ছে, যে এগুলো আইটেম ওয়াইজ দেখাচ্ছে। এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম। দেখো যখনই এন্টার দিলাম দেখো অটোমেটিক আমার চলে এলো, কিচ্ছু করতে হয়নি আমাকে। ওই যে রামকো সুপার সিমেন্ট যা ছিল সেগুলো চলে এলো। এটা আমাকে শুধু এন্টার দিয়ে দিয়ে যাবো। এন্টার দিয়ে দিয়ে যে আমাকে সেভ করে দিতে হবে। দিয়ে এখানে নিউ রেফারেন্স থাকবে, নিউ রেফারেন্স এন্টার দিলাম, এই বিএনআর উদ্যোগ অটোমেটিক চলে আসবে, তোমাকে লিখতে হবে না। দিয়ে এন্টার দিয়ে দিয়ে সেভ করে দিলাম। এই জিনিসটা তোমার হয়ে গেল পারচেজ এন্ট্রি। তো এখন পর্যন্ত আমার পারচেজ কমপ্লিট হলো। পারচেজ অর্ডার দিয়েছিলাম, রিসিভ নোট করেছিলাম, দিয়ে আমি পারচেজ করলাম। তো পারচেজ পর্যন্ত কমপ্লিট। এরপর কি বলছে দেখো, এখান পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এরপর বলছে অন 30/4/2022 দ্য স্টোর কিপার রিজেক্ট 10 ব্যাগ সিমেন্ট ডিউ টু দ্য ড্যামেজ অ্যান্ড সেন্ড ইট টু বিএনআর উদ্যোগ। মানে তোমার পারচেজ হয়ে যাওয়ার পর যে স্টোর কিপার আছে সে দেখছে 10 ব্যাগ সিমেন্ট খারাপ বেরিয়েছে। তাহলে কি হবে, সেই 10 ব্যাগ সিমেন্ট তুমি আর নেবে না, তুমি সেটাকে রিজেক্ট করে দেবে, মানে ফেরত পাঠিয়ে দেবে। তা প্রথম তোমার স্টোর থেকে বের করে দেওয়ার জন্য যে এন্ট্রিটা করতে হয় সেটা হচ্ছে রিজেকশন আউট। কি বলে, রিজেকশন আউট। তার নাম্বার দিয়ে দিচ্ছে দেখো RO/01। রিজেকশন আউট হয়ে যাওয়ার পর সেটা অ্যাকাউন্টেন্টের কাছে খবরটা যাবে। অ্যাকাউন্টেন্ট কি করবে, একটা ডেবিট নোট ইস্যু করবে। পারচেজ করা মাল যদি ফেরত পাঠাতে হয় তাহলে তাকে বলে ডেবিট নোট। সেলস করা মাল যদি ফেরত আসে সেটা হচ্ছে ক্রেডিট নোট। তো এটা আমার পারচেজ করা প্রোডাক্ট ছিল, সেটাকে আমি ফেরত দিচ্ছি, তার মানে ডেবিট নোট ইস্যু করতে হবে। তো চলো প্রথমে আমি রিজেকশন আউট করি, তারপর ডেবিট নোটটা করবো। তো চলো আমি ট্যালিতে গেলাম। এখানে যাওয়ার পর আমি আবার যাব রিজেকশন আউটে। রিজেকশন আউট দেখো দেখায়নি এখানে, তাই আদার্স ভাউচারে গেলাম। দিয়ে এখানে রিজেকশন আউট নেই, আমি ওপরে তুললাম, তোলার পর শো ইনঅ্যাক্টিভে গেলাম। যাওয়ার পর আমি যাব রিজেকশন আউট। আর দেখো রিজেকশন আউট, এই রিজেকশন আউটে গিয়ে আমি এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, যেটাকে এখানে রিজেকশন আউট চলে এসেছে। কাকে রিজেক্ট করছি, বিএনআরকে। বিএনআর লিখে দিলাম, বিএনআর, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আবার এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, আবার এন্টার দিলাম। এখানে আইটেমের জায়গায় লিখলাম ক ব্যাগ, 10 ব্যাগ। সরি, আইটেমের জায়গায় লিখলাম কি, রামকো সুপার। আরে রামকো সুপার, এই যে রামকো সুপার।
রামকো সুপারে গিয়ে দেখো এখানে যখনই রামকো সুপার লিখলাম এই জিনিসটা চলে এলো ট্যাগ নাম্বার 1 দেখাচ্ছে, আমি 1 করবো না, এখানে কি করবো উপরে যাবো একটু, দেখো উপরে যে নিউ নাম্বার দেখতে হচ্ছে, নিউ নাম্বারে গিয়ে এন্টার দিলাম। ভালো করে লক্ষ্য করো কি করলাম, ভালো করে লক্ষ্য রাখো কি করছি। আমি গেলাম রিজেকশন আউটে গেলাম, যাওয়ার পর হচ্ছে যখনই এন্টার দিলাম, রিজেকশন যাওয়ার পরে আমি এন্টার দিলাম, দিয়ে লেজার অ্যাকাউন্টে দিলাম বিএনআর মানে পার্টির নাম, এন্টার দিলাম, দিয়ে পার্টির ডিটেলসটা অটোমেটিক চলে আসবে, আমার কিছু করতে হবে না, এন্টার দিলাম। যখন এই আইটেমের নিচে ক্লিক করবে তখন কি আইটেমকে আমি রিজেক্ট করছি না রামকো সুপার সিমেন্টকে আমি রিজেক্ট করছি, তাই রামকো সুপার লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর ট্র্যাকিং নাম্বার বলে 1 দেখাচ্ছে, সেটা 1 না করে আমি একটু উপরের দিকে যাব, দেখো এই আরো চিহ্নটা দিয়ে বা আমি কিবোর্ডটা মাউসটা নিয়ে এখানে যে নিউ নাম্বারে ক্লিক করে দেবো। এই নিউ নাম্বারে ক্লিক করার পর দেখো এখানে আমার নাম্বার দিয়েছে, কি নাম্বার দিয়েছে রিজেকশন আউট নাম্বার RO/01, তো দিলাম RO/ দিয়ে 01 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর নট অ্যাপ্লিকেবল করে দিলাম, আর কিচ্ছু করবো না। এখানে দেখো লেখাচ্ছে কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি রিজেক্ট করছি 10 কোয়ান্টিটি, এন্টার দিলাম। রেটটা দেখো আমি 260 করে কিনেছিলাম, অটোমেটিক 260 নিয়ে নিয়েছে, এন্টার দিলাম, আর কিচ্ছু করবো না, এন্টার লিস্ট করে দিলাম, দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। এখানে আর ট্যাগ লিখবো না, এন্টার দিয়ে সেভ করে দিলাম। তো আমার রিজেকশন মানে স্টোর থেকে মালটা বের করে দিলাম, সেটাকে বলছে রিজেকশন আউট। এরপর আমি খাতা কলমে এন্ট্রি করবো, খাতা কলমে মানে আমাকে ডেবিট নোট করতে হবে একটা। তার জন্য দেখো আমি যাব আদার্স ভাউচারে যাব, দিয়ে দেখো উপরে ডেবিট নোট আছে, দেখো উপরে ডেবিট নোট, আদার্স ভাউচারে যাওয়ার পর উপরে ডেবিট নোট অল্ট F5, ঠিক আছে। ডেবিট নোটে গেলাম, কাকে ডেবিট নোট করছি বিএনআর কে করছি, বিএনআর কে এন্টার করলাম। কার এগেনস্টে ডেবিট নোট করছি গো, যেটা রিজেক্ট হয়েছিল সেটা, দেখো RO/ দিয়ে যেটা করেছিলাম সেটা, তাই সেটাকে এন্টার দিলাম। যখনই এন্টার দিয়ে যাবো, এন্টার দিয়ে আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে যাবো, আবার এন্টার দেবো, দিয়ে দেখো তোমার চলে এলো লেজারটা হচ্ছে পারচেজ লেজারই থাকবে। দিয়ে দেখো রামকো সুপার অটোমেটিক চলে এলো, এখানে 10 ব্যাগ যেটা মানে রিজেক্ট করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। এন্টার দিলাম, এন্টার দিলাম। দেখো এন্টার দেওয়ার পর এখানে দেখো টলায় আন্ডারলাইন দেখাচ্ছে, আর একবার এন্টার দিলাম। এরপর দেখো আন্ডারলাইন আর দেখাচ্ছে না, এখানে কি করব আমার আমি কি করব ফেরত পাঠাচ্ছি, তো আমি ট্যাক্স জিএসটি দিয়ে কিনেছিলাম, জিএসটি দিয়েই ফেরত দেবো, তাই ইনপুট জিএসটি করলাম, দিয়ে দেখো অটোমেটিক এই 2600 টাকার উপর ক্যালকুলেশন হয়ে গেল। আবার করব ইনপুট SGST, এন্টার দিলাম, এন্টার দিয়ে সেভ করে দিলাম, আর কিচ্ছু আচ্ছা এখানে যখন তোমার দেখাবে প্রোভাইড জিএসটি ডিটেলস, এটাকে নো করে দেবে, এন্টার দিলাম, এন্টার দিয়ে এগেনস্ট রেফারেন্স, কোন এগেনস্টে দেখো যেটা আমি পারচেজ করেছিলাম, যে বিএনআর 012 দিয়ে পারচেজ করেছিলাম না, ওখান থেকে মালটা ফেরত পাঠাচ্ছি, তাই ওইটাকে সিলেক্ট করে এন্টার দিয়ে চলে গেলাম, সেভ করে দিলাম। তাহলে আমার পারচেজ সংক্রান্ত যাবতীয় জিনিস দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাকে, পারচেজ সংক্রান্ত যাবতীয় জিনিস, পারচেজ অর্ডার দিলাম, রিসিভ করলাম, তার এগেনস্টে রিসিভ নোট করলাম, তারপর সেই রিসিভ নোটের এগেনস্টে আমি ট্যাক্স ইনভয়েস মানে পারচেজ এন্ট্রি করলাম, তারপর সেই পারচেজ করা মালটা ড্যামেজ বেরিয়েছিল তার জন্য আমি রিজেক্ট করে দিলাম, রিজেকশন আউট করে দিলাম। তারপর সেম জিনিসটা কি করলাম, আমি হচ্ছে একটা ডেবিট নোট ইস্যু করলাম ডেবিট নোট নাম্বার দিয়ে। আচ্ছা ডেবিট নোট নাম্বারটা আমি দিতে ভুলে গেলাম, চলো আমি দেখিয়ে দিচ্ছি ডেবিট নোট নাম্বারটা কিভাবে দেবে। ডেবিট নোট নাম্বারটা আমি কিভাবে দেবো, দেখো এখানে ডেবিট নোটটা আমি দিতে ভুলে গেছি, কিভাবে দিতে হয় এই দেখো এই জিনিসটা, এই যে নোট বলে নাম্বার লেখা আছে না, এখানে তোমাকে ডেবিট নোট নাম্বারটা দিতে হতো। তো এইখানটা দেখো যেহেতু অটোমেটিক করা আছে, তাই এখানটা আমার নিচ্ছে না ডেবিট নোট নাম্বারটা। এইটাকে তোমরা যদি ইগনোর করতে চাও ইগনোর করতে পারো, কিন্তু শেখার জন্য তোমাদেরকে করতে হবে, এখানে ডেবিট নোট নাম্বার দিতে হবে। তা কীভাবে দেবো, দেখো আমি একদম বেরিয়ে যাচ্ছি, গেটওয়ে অ্যাপ ট্যালিতে চলে যাচ্ছি, একদম বেরিয়ে গেটওয়ে অ্যাপ ট্যালিতে গেলাম, দিয়ে অল্টারে গেলাম, অল্টারে যাওয়ার পর আমি যাব ভাউচার টাইপ, ভালো করে দেখে নাও, ভাউচার টাইপ দিয়ে এন্টার দিলাম, এন্টার দিয়ে এখানে দেখে নাও আমার লেখা আছে ডেবিট নোট, ডেবিট নোটে গেলাম, দিয়ে দেখো ডেবিট নোটে যাও মেথড অফ দ্য ভাউচার নাম্বারিং, এটা দেখো এখানে অটোমেটিক করা আছে, এইটাকে তুমি কি করবে ম্যানুয়াল করে দেবে, অটোমেটিকটা করে ম্যানুয়াল করে এন্টার দেবে, এন্টার দিয়ে সেভ করে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই, এন্টার মেমোরি সেভ করে দেবে। আর ক্রেডিট নোটটাও করে দিই, কারণ পরে আমার ক্রেডিট নোটটা আবার লাগবে, এখানে যে আমি অটোমেটিকটাকে কি করবো আমি ম্যানুয়াল করে দেবো, ম্যানুয়াল করে সেভ করে দেবো। তো এখান থেকে দিয়ে সেভ হয়ে গেল, আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো, বেরিয়ে চলে আসার পর আমি দেখো ওই আগের ভাউচারটাকে আমি কিভাবে করছি, দেখো দেখো এখানে দেখো নাম্বারটা দেখো 1 আর নেয়নি, এখানে আমাকে লিখতে বলছে কিন্তু ডেবিট নোট। তো আমার ডেবিট নোট নাম্বার কত ছিল আমি দেখে নিই, ডেবিট নোট ছিল DN/01, ডেবিট নোট নাম্বার লিখে দিলাম, দিয়ে সেভ করে দিলাম, আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে সেভ করে দাও। তো তোমরা আগে কি করবে, ভাউচারটা আগে করে নেবে, মানে ভাউচার টাইপে গিয়ে অল্টারে গিয়ে ভাউচার টাইপে যেমন দেখালাম আমি, সেটাকে তোমরা একটু ব্যাকে ফরওয়ার্ড করে দেখে নেবে, দেখে নিয়ে ওটাকে আগে ম্যানুয়াল করে নেবে, তাহলে তোমাদেরকে আর দুবার করে করতে হবে, দিয়ে সেভ করে দেবে। তো
তাহলে ডেবিট নোট পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ডেবিট নোট পর্যন্ত ফুল কমপ্লিট। তারপর 7 নম্বর এন্ট্রিটা দেখো। 7 নম্বর এন্ট্রিতে কি বলছে, বলছে অন 5/6/2022 রিসিভ এ সেলস অর্ডার, মানে এবার তোমাকে সেলস করতে হবে। কে অর্ডার দিয়েছে না, কোল মাইন্স অর্ডার দিয়েছে। কোল মাইন্স তোমাকে একটা সেলস অর্ডার দিয়েছে কত, 1000 কেজি স্টিল, ওই যে 8 mm যে স্টিলটা ছিল আমার রডটা, সেই রডটা যে সেলস অর্ডার নাম্বার দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, সেলস অর্ডার নাম্বার দিয়ে তারপর তোমার বলেছে। তা চলো আমি এটা করি, আগে করার চেষ্টা করি। আমি এখানে যাব, আবার গেলাম, যাওয়ার পর সেলস অর্ডারে যাব, তো আদার্স ভাউচারে গেলাম, দিয়ে শো ইনঅ্যাক্টিভে গেলাম। শো ইনঅ্যাক্টিভে যাওয়ার পর আমি যাব সেলস অর্ডার, দেখো তলায় আছে সেলস অর্ডার। সেলস অর্ডারে ক্লিক করলাম, এন্টার দিলাম, তো সেলস অর্ডার চলে এলো। কাকে সেলস অর্ডার দিচ্ছে, পার্টি কোল মাইন্স। তো যেমন এখানে কোল মাইন্স লেখা ছিল, কোল মাইন্স, তাই লিখলাম কোল মাইন্স। কোল মাইন্স লেখার পর এন্টার দিলাম, আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে দিলাম, এন্টার দিয়ে চলে গেলাম। তারপর দেখো অর্ডার নাম্বার চাইছে, দেখো অর্ডার নাম্বার আমার দেওয়া আছে কি, অর্ডার নাম্বার দেওয়া আছে SO/01, তাহলে আমি লিখবো SO/01, এন্টার দিলাম। দিয়ে এখানে দেখো আবার হচ্ছে তোমার, আমি পারচেজের সময় পারচেজ করেছিলাম, সেলসের সময় এখানে সেলস করতে হবে, তো সেলস আমার নেই, তার জন্য আমাকে ক্রিয়েট করতে হবে। কি করবো, অল সি দিয়ে আমি লিখে দিলাম SALES সেলস, এন্টার দিলাম। আন্ডার হচ্ছে সেলস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট দিয়ে দিলাম, আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে সেভ করে দেবো। তাহলে আমার সেলস চলে গেলাম। এবার কি অর্ডার দিচ্ছি, সেলস অর্ডারে দেখো বলছে একটা এই যে স্টিরুফ 8 mm একটা স্টিল আছে, সেই স্টিলটা আমি অর্ডার দিচ্ছি। তাহলে চলো আমি লিখে দিলাম এসটি লিখে দিলাম, স্টিরুফ চলে এলো, এন্টার দিলাম। কত কোয়ান্টিটি না, 1000 কোয়ান্টিটি। রেটটা কত করে, দেখো রেটটা তোমার বলা আছে এখানে, রেট একটু পরের দিকে যাও, রেট দেখো যে 33 টাকা করে বলা আছে, তাহলে আমি 33 টাকা করে লিখে দিলাম রেট, দিয়ে এন্টার দিলাম, দিয়ে সেভ, এন্টার দিয়ে দিলাম। আচ্ছা, পারচেজের সময় দেখো আমি এখানে জিএসটি জিনিসটা দেখিয়েছিলাম, ইনপুট জিএসটি। আচ্ছা, মেনলি অর্ডারের সময় তোমার জিএসটি নাম্বার না দিলেও চলে, কিন্তু এখন অনেকেই কি করছে, যখন অর্ডার দেয় না, প্রোডাক্টটার দাম জিএসটি কত হবে, কারণ সবাই জানে যেহেতু তোমার জিএসটি এসে গেছে, তাই প্রত্যেকটা প্রোডাক্টের উপর জিএসটি রেট কত সবাই জানে, তাই অর্ডারের সময়ই দিয়ে দেয়। তো আমি ওই জন্য অর্ডারের সময় দিয়ে দিচ্ছি। অনেকে বলবে স্যার পারচেজ অর্ডারের সময় তো জিএসটি ট্যাক্স তো হবে না, শুধুমাত্র ট্যাক্স ইনভয়েস যখন করবো তখন জিএসটি দেবো, কিন্তু আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি, কারণ সবাই জানে বলে ব্যাপারটা। দেখো যখনই এন্টার করলাম, আরেকবার এন্টার করলাম, তাহলে আন্ডারলাইনের নিচে এলো, এখানে সেলস করছি মানে কি আউটপুট হবে, তো আউটপুট। আচ্ছা, কোল মাইন্সও দেখো আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাহলে সেম স্টেটে হচ্ছে মানে আমার সিজিএসটি এসজিএসটি হবে, আইজিএসটি হবে না। তো এখানে আউটপুট সিজিএসটি করলাম, আবার দিয়ে আউটপুট লিখলাম, এসজিএসটি করলাম, সিজিএসটি এসজিএসটি করে এন্টার দিলাম, তাহলে আমার পারচেজ অর্ডার হয়ে গেল। দেখো ওই যে প্রথম পারচেজ অর্ডার হয়ে গেল, এখান পর্যন্ত কমপ্লিট। তারপর যখনই পারচেজ অর্ডার পেলে, পারচেজ অর্ডারের পর তোমাকে কি করতে হবে, সেই মালটাকে তোমাকে পাঠাতে হবে, পাঠানো মানে কি ডেলিভারি করতে হবে, তাই হবে ডেলিভারি নোট। তাই চলো ডেলিভারি নোট নাম্বার আবার দিয়ে দিয়েছে, ডিএন মানে ডেলিভারি নোট। তা সেমভাবে চলো আমি আদার্স ভাউচারে গেলাম, আদার্স ভাউচারে যে ডেলিভারি নোট খুঁজবো, সো ইনঅ্যাক্টিভে গেলাম, দিয়ে দেখো লেখা আছে ডেলিভারি নোট, এই যে ডেলিভারি নোট, এন্টার দিলাম। এবার ডেলিভারি নোট কাকে করবো না, কোল মাইন্সকে করবো, তাই কোল মাইন্সকে এন্টার দিলাম। কার এগেনস্টে করবো, সেলস অর্ডার এগেনস্টে নামালাম, এন্টার দিলাম, এন্টার দিয়ে সেভ করে, এন্টার দিয়ে গেলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল। সেলসই থাকবে, এন্টার দিলাম। দেখো কি ডেলিভারি করবো, ওই যে স্টিলটাকে আমি অর্ডার দিয়েছিলাম, সেইটাকে অর্ডার পেয়েছিলাম যে স্টিলটাকে, শুধু এন্টার দিয়ে যাবো। ওই ট্র্যাকিং নাম্বারগুলো রাখার এটাই হচ্ছে সুবিধা, শুধু এন্টার দিয়ে যাওয়ার কোনো কিছু চেঞ্জ করবো না, দিয়ে আমার ডেলিভারি কমপ্লিট হয়ে গেল। এবার যখন ডেলিভারি কমপ্লিট হয়ে গেল, তখন কি করবে, অ্যাকাউন্টের যে ডেলিভারি কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, ডেলিভারি নোট নাম্বারটা আমি মনে হচ্ছে দিলাম না কোনো জায়গায়, দাঁড়াও দেখে নি একবার, ডেলিভারি নোট নাম্বারটা মনে হচ্ছে দিলাম না, ডেলিভারি নোট নাম্বারটা দিন। এখানেও সেমভাবে তুমি ডেলিভারি নোট নাম্বারটা দিতে চাইলে কি করতে হতো, ওই অল্টারে গিয়ে তোমাকে এই যে ওই নাম্বারটা, ডেলিভারি নোটটা অটোমেটিক করা আছে, সেটাকে ম্যানুয়াল করতে হতো। তো এখানে আমি আর করছি না, তোমাদেরকে আগেরটা দেখালাম কিভাবে করতে হয়, সেমভাবে তোমরা করে নেবে, ঠিক আছে। আচ্ছা, না করলেও আবার অসুবিধা, দাদা করিনি, না করলেও আবার অসুবিধা। অল্টারে গেলাম, অল্টারে যে ভাউচার টাইপে গেলাম, ভাউচার টাইপে যে ডেলিভারি নোটে গেলাম, দিয়ে এখানে অটোমেটিক আছে, ওটাকে ম্যানুয়াল করে নিলাম, ম্যানুয়াল করে নিয়ে সেভ করে দিলাম। তো চলো এটাকে আবার ভাউচারে গেলাম, দিয়ে ওইটাতে গেলাম। আচ্ছা, সবাই বলছো স্যার আপনি আগেরটা কিভাবে চলে আসছে, দেখো আমি সেম ডেটে করছি, তো তাই পেজ আপ করলে অটোমেটিক তোমার আগের ভাউচারটা চলে আসবে। দেখো এখানে ডেলিভারি নোটটা দেখাচ্ছে, ডেলিভারি নোট নাম্বার কি ছিল, ডিএন ছিল, তাহলে DN/01, এন্টার দিলাম, সেভ করে দিলাম, আর কিচ্ছু করবো না। তাহলে আমার ডেলিভারি কাজ কমপ্লিট, সেলসের ডেলিভারি নোট কমপ্লিট হয়ে গেল।
এরপর কি বলছে আমাকে, বলছে উইথ দ্য সেম, আচ্ছা যখনই ডেলিভারি করছি তখনই আমি একটা ইনভয়েস পাঠাচ্ছি। এই ইনভয়েস নাম্বার এটা এস জেন এন দিয়ে 00 ঠিক আছে, আমি একটা ট্যাক্স ইনভয়েসও পাঠাচ্ছি। তো চলো ট্যাক্স ইনভয়েস করার জন্য আমাকে অ্যাকচুয়ালি সেলস করতে হবে। তাহলে প্রথম কি হলো, সেলস অর্ডার, তারপর হচ্ছে ডেলিভারি নোট, তারপর সেলস। তো সেলসের জন্য আমি চলে যাবো A8 সেলসে গেলাম। সেলসে কাকে সেলস করছি, কোল মাইন্সকে সেলস করছি, এন্টার দিলাম। কার এগেনস্টে সেল করছি, আচ্ছা এখানে ওই ডেলিভারি নোটের এগেনস্টে দেখাচ্ছে না, কারণ আমি আগে প্রথমেই 1 করে দিয়েছিলাম না, তার জন্য দেখাচ্ছে না। তা তোমাদের দেখবে তোমরা যদি ওইটাকে প্রথমেই ওইটা করতে তাহলে তোমাদের দেখাতো। তো আমার দেখো এখানে আমি গেলাম, যার ভাই 1টাকে সিলেক্ট করলাম, 1 এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, দেখো অটোমেটিক চলে আসবে। 1টাই হচ্ছে আমার প্রথমে এন্ট্রি করেছিলাম, 1 চলে এসেছিল, তো সেটা চলে এসেছে এখানে, ঠিক আছে। তো দেখো এই দেখো অটোমেটিক ওই জিনিসটাই চলে এলো। তোমাদের ওটা 1 না দেখিয়ে কি দেখাতো, আচ্ছা এখানেও সেম জিনিস, এখানেও দেখো তোমাকে এটাকে ম্যানুয়ালি করতে হবে, নাহলে তোমার সেলস নিচ্ছে না। চলো আমি আগে ম্যানুয়ালি করে দিই, তাও আমি তোমাদেরকে জিনিসটা ভালো করে করাই। দাঁড়াও, এইটাকে আমি সেভ করে দিয়েছিলাম, এটাকে আমার চলে যায়, ডেলিভারি নোট নাম্বারটা চলে যায়, এটা করেছি। চলো আমার ওটাকে ম্যানুয়ালি করতে হবে। অল্টারে গেলাম, গেটওয়ে টাইপে গিয়ে অল্টারে যাওয়ার পর ভাউচার টাইপে গেলাম, ভাউচার টাইপে যাওয়ার পর সেলসে গেলাম, কই সেলসে গেলাম, দিয়ে এটাকে ম্যানুয়ালি করে দেবো, ম্যানুয়ালি করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। চলো এরপর আমি ভাউচারে যাব। আচ্ছা এরপর আমার ডেলিভারি হয়ে গেছে, ডেলিভারি হয়ে যাওয়ার পর আমি সেলসে যাবো, যে সেলসে গেলাম, সেলসে যাওয়ার পর আমার সেলস নাম্বারটা লিখতে হবে SGEN দিয়ে 001, দেখো এটা লেখা ছিল সেলস, এই যে ইনভয়েস নাম্বার, এটা লিখে দিলাম, এন্টার দিলাম। কাকে করব, কোল মাইন্সকে করব, কোল মাইন্স দিলাম। এইটা হচ্ছে তোমার ওই, যেহেতু আমার প্রথমে ভুল হয়েছিল তার জন্য তোমার এটা 1ই আসছে, ডেলিভারি নোট DN নাম্বারটা আসছে না, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিয়ে সেভ করতে হবে, অটোমেটিক চলে এলো, আর কিচ্ছু করতে হবে না আমাকে, অটোমেটিক চলে এলো। এর হচ্ছে নিউ রেফারেন্স থাকবে, এইটা জিনিসটা থাকবে, এন্টার দিলাম, সেভ করে দিলাম। তাহলে সেলস কমপ্লিট, সেলস অর্ডার হয়েছিল, ডেলিভারি নোট হয়েছিল, সেলস হয়ে গেল। এরপর কি বলেছে দেখো, একটা ভালো করে দেখে নিই, এখান পর্যন্ত কমপ্লিট। তারপর কি বলছে দেখো, বলছে কোল মাইন্স রিটার্ন করছে 20 কেজি স্টিল রিটার্ন করছে ব্যাড কোয়ালিটির জন্য, এবং তার জন্য একটা যে রিজেকশন ইন এন্ট্রি হবে। ওরা দেখো আমি যখন রিজেক্ট করেছিলাম রিজেকশন আউট হয়েছিল, এবার ওই কোল মাইন্স রিজেক্ট করছে, তার মানে কি আমার কাছে মালটা ঢুকবে, তাই রিজেকশন ইন বা রিজেকশন ইন হবে এবং ক্রেডিট নোট হবে। তাহলে প্রথম রিজেকশন ইন করব, তারপর ক্রেডিট নোট করব। চলো রিজেকশন ইনের জন্য আবার আদার্স ভাউচারে গেলাম, শো ইনঅ্যাক্টিভে গেলাম, শো ইনঅ্যাক্টিভে যাওয়ার পর রিজেকশন ইন, এই যে রিজেকশন ইন, এন্টার দিলাম, যে কে রিজেক্ট, কোল মাইন্সে গেলাম, এন্টার দিলাম, আইটেমটা কি, ওই স্টিলটাকে এন্টার দিলাম, দিয়ে তোমার ওই এখানে তোমার নিউ রেফারেন্স করবে, যে নিউ রেফারেন্সে গিয়ে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর দেখো রিজেকশন ইনের জন্য একটা নাম্বার দেওয়া আছে, RN/01, এন্টার দিলাম। আচ্ছা কোয়ান্টিটি কত, 20 কেজি লিখে দিলাম, 33 টাকা করে দাম হবে, আর কিচ্ছু হবে না, এন্টার দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমার রিজেকশন ইন হয়ে গেল। এরপর ক্রেডিট নোট করতে হবে, আদার্স ভাউচারে গেলাম, দিয়ে দেখো লেখা আছে ক্রেডিট নোট, এই যে ক্রেডিট নোট, এন্টার দিলাম। ক্রেডিট নোট নাম্বারটা আমাদের দেওয়া আছে, ক্রেডিট নোট নাম্বারটা এই যে CN/01, এন্টার দিলাম। কাকে ক্রেডিট নোট করছি, কোল মাইন্সকে, এন্টার দিলাম। এন্টার দিয়ে কার এগেনস্টে, যেটা রিজেকশন ইন হয়েছিল তার এগেনস্টে ক্রেডিট নোট হচ্ছে, এন্টার দিলাম, আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে চলে যাবো। দিয়ে এটা কি হবে, সেলস অ্যাকাউন্টই হবে। কি হবে না, এই যে এই স্টিলটাই অটোমেটিক, এন্টার দিলাম, এন্টার। এখানে দেখো তলায় আন্ডারলাইন আছে, আরেকবার এন্টার দিলাম, দিয়ে এখানে তোমার ট্যাক্স হবে। ক্রেডিট নোটের সময় অবশ্যই ট্যাক্স GST বসাতে হবে, আর সেলসের সময় অবশ্যই GST বসাতে হবে। দেখো GST অবশ্যই বসাতে হয় চার জায়গায়, পারচেজের সময় 2 জায়গায়, পারচেজ আর হচ্ছে ডেবিট নোট, আর সেলসের সময় সেলস আর ক্রেডিট নোট, এই 2 জায়গায় GSTটা বসাতেই হবে। তো এখানে আমার সেলসের জন্য তাই আউটপুট হবে, আউটপুট CGST, আউটপুট SGST, এন্টার দিলাম, আর কিচ্ছু করবো না। আচ্ছা এখানে নো করে দিয়ে এটাকে দিয়ে এগেনস্ট রেফারেন্স ওই অটোমেটিক চলে আসবে, এন্টার দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমার দেখো এখান পর্যন্ত ফুল কমপ্লিট, পারচেজ অর্ডার, সেলস অর্ডার সব কমপ্লিট।
এবার 8 নম্বরটা কি বলছে দেখো, বলছে অন 7/7/2022 রিসিভ ফ্রম কোল মাইন্স 50% অফ টোটাল ডিউজ অ্যান্ড 10/6/2000 থেকে পেড বিএনআর উদ্যোগ ইন ফুল অ্যাকসেপ্ট কি বলছে 500 টাকা। তার মানে 500 টাকা এখানে কি বলছে দেখো, কোল মাইন্সের কাছ থেকে যা টাকা পেতাম তার 50% আমি পেয়েছি, বাকিটা এখনো পাইনি। আর এখানে কি বলছে, বিএনআর উদ্যোগে আমাকে পেমেন্ট করতে হতো, আমি যখন পেমেন্ট করতে যাচ্ছি তখন 500 টাকা বাদ দিয়ে বাকি সব পেমেন্ট করে দিচ্ছি, মানে 500 টাকা আমি আর দেবো না, ফুল বলেছি, মানে কি আমার ওটা ডিসকাউন্ট হয়ে গেল। তো আমি যখন কম পেমেন্ট করছি ডিসকাউন্ট রিসিভ এন্ট্রি হবে, একটা 500 টাকা ডিসকাউন্ট রিসিভ করতে হবে এটা। আর চলো আমি করে দিই, ঝাপঝাপ করে দেখিয়ে দিই। তাহলে প্রথম হচ্ছে কি, আমি কোল মাইন্সের কাছ থেকে টাকা পাবো, তাই রিসিপ্টে চলে যাবো, টাকা পাবো রিসিপ্টে চলে গেলাম, দিয়ে লিখলাম কোল মাইন্স, আচ্ছা কোল মাইন্স বলে এন্টার দিলাম। কোল মাইন্সের কাছ থেকে ক টাকা পাবো, দেখো এই টাকাটা পাবো 38,161 টাকা, 38,161 টাকা। তো এর 50% তোমাকে করে নিতে হবে। তাহলে 50% করার জন্য তুমি ক্যালকুলেটারে করে নিতে পারো, অথবা এখানেও তুমি ক্যালকুলেটার হিসাবে ব্যবহার করতে পারো। তুমি দেখে নাও, এর হচ্ছে 19,000 আমি 80 টাকা করে দিচ্ছি, 19,080 টাকা। তো 19,080 টাকা, 19,080 টাকা 50% করে দিলাম। কোন এগেনস্টে, এই যে তোমার সেলস করেছিল তার এগেনস্টে ছিল, তাই এন্টার দিলাম, দিয়ে দেখো অটোমেটিক তোমার আইসিআইসিআই ব্যাংক নিয়ে নিল, দিয়ে এন্টার দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমার রিসিপ্ট হয়ে গেল। এরপর আমরা কি বলছে, বাকি 50% থাকলো, কোল মাইন্সের কাছ থেকে পরে পাবো। এরপর হচ্ছে আমাকে পেমেন্ট করতে বলছে, তাই পেমেন্ট মোডে যাবো। আবার পেমেন্ট মোডে যে কাকে পেমেন্ট করতে বলছে, বিএনআর উদ্যোগকে পুরোটা পেমেন্ট করে দেবো 500 টাকা ছাড়া। তাহলে লিখে দেবো বিএনআর উদ্যোগ, এন্টার দিলাম। বিএনআর উদ্যোগ পাবে কত, 79,862 টাকা, 72 টাকা। তাহলে 500 টাকা বাদ দিলে কত হবে, 79,300, 79,000। আচ্ছা দাঁড়াও, এখানে এটাকে করবো কি, এখানে করবো 79,872 টাকায় লিখলাম, কারণ পুরোটা ওর সঙ্গে শোধবোধ হয়ে যাবে, ফুল কমপ্লিট হয়ে যাবে। ওকে দেওয়ার সময়, ব্যাংকে দেওয়ার সময় 500 টাকা কম দেবো, তো ওইটা ফুল লিখলাম। দিয়ে এগেনস্ট রেফারেন্স ওটা যেটা ছিল সেটা নিয়ে নিলাম, দিয়ে দেখো বিএনআর উদ্যোগ 0 হয়ে গেল। এবার আইসিআইসিআই ব্যাংকে কত লিখবো, 79,372 টাকা, এন্টার দিলাম। দিয়ে আবার দেখো এখানে কিছু চাইছে, এইটাকে কি করব, এখানে থাকা অবস্থায় যে ক্রেডিট আবার হবে, এখানে থাকা অবস্থায় অল সি দিয়ে লিখবো ডিসকাউন্ট রিসিভ আন্ডার হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম। ডিসকাউন্ট রিসিভ একটা তৈরি করবো অল সি করে, দিয়ে ইনডাইরেক্ট ইনকাম করবো, আর কিচ্ছু করে এন্টার দেবো। দেখো অটোমেটিক 500 টাকা এখানটা নিয়ে নিল, ডিসকাউন্ট রিসিভ 500 টাকা। যে বিএনআর উদ্যোগ 0 হয়ে গেল, আমার অ্যাকাউন্টে ঢুকলো 500 টাকা কম, আর ডিসকাউন্ট রিসিভ হিসাবে আমাকে 500 টাকা দেখিয়ে দিল, দিয়ে এন্টার দিয়ে সেভ করে দিলাম। তাহলে এইটা 8 নম্বর এন্ট্রি কমপ্লিট। 9 নম্বর এন্ট্রিকে বলছে অন 31/3/2022 প্রোভাইড ডেপ্রিসিয়েশন প্রোভাইড করতে বলছে 15% অন হুন্ডাই i20 কার, আর হচ্ছে 40% হচ্ছে কম্পিউটারের উপর। তাহলে এইটা কি করতে হবে তোমাকে, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন প্রোভাইড করতে হবে। তার আগে তোমাকে যেটা করতে হবে, এই জিনিসটা আমি তোমাদের আর করাবো না, তবু করে দেখিয়ে দাও। আমি প্রথম এটা করার জন্য আমাকে জানতে হবে যে হুন্ডাই 140 ব্যালেন্স কত আছে, আর কারের ব্যালেন্স কত আছে, আর কম্পিউটারের ব্যালেন্স কত আছে। সেটা জানার জন্য আমাকে প্রথম কি করতে হবে, ব্যালেন্স শিটে যেতে হবে। এ করে ব্যালেন্স শিটে গেলাম, যে ব্যালেন্স শিটে গিয়ে আমি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির ভিতরে গিয়ে দেখে নেবো। দেখো এখানে আমাকে দেখে একটা খাতা লিখে রাখতে হবে যে এইটা আছে 36 লাখ টাকা হুন্ডাই আছে, এর উপর তোমাকে 15% ক্যালকুলেশন করতে হবে। i20 আছে 5,70,000, এর উপর 15% ক্যালকুলেশন করতে হবে। আর কম্পিউটার আর প্রিন্টার আছে 65,000, এইটার উপর তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে চলো আমি এটা একটু খাতায় লিখে নিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে প্রথম হচ্ছে তোমার হুন্ডাইটা আছে 36 লাখ টাকা, আর হচ্ছে i20 আছে তোমার 5,70,000 টাকা, আর কম্পিউটার আছে তোমার 65,000 টাকা। চলো এবার আমাকে আবার সেই ভাও চলে যেতে হবে। ভাও দেখো এইখানে দেখো ক্যাশ যাচ্ছেও না আসছে না, তাই জার্নাল মুডে হবে, তাই আমি এখানে জার্নাল মুডে করলাম, জার্নাল মুডে গেলাম, জার্নাল মুড চলে এলো। তাহলে ডেবিট হবে কি, ডেপ্রিসিয়েশন দেখো আমার নেই, তাই তৈরি করতে হবে। তা আমি কি করবো, অল সি ডেপ্রিসিয়েশন বলে একটা এন্ট্রি করে নিলাম, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এন্ট্রি করলাম। এটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এন্টার দিলাম, আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে এখানে রেখে দিলাম। আচ্ছা এরপর আমাকে কি করতে হবে, ক্যালকুলেটারে ক্যালকুলেশন, এখানে ট্যালিতেও আমি করতে পারতাম, সেটা আমি এখন করছি না, আমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাচ্ছি।
ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথম হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েশন কত হবে, তাহলে 36 লাখের উপর 36 লাখের ইন্টু 15%, 36 লাখ ইন্টু 15%, তার মানে এটা হবে তোমার 5,40,000, 5,40,000। তারপর হচ্ছে তোমার 5,70,000, তাই তো? তাহলে 5,70,000 এর উপর হবে তোমার 15%, তার মানে হবে 85,500। আর একটা হবে তোমার কম্পিউটার আছে তোমার কত, 65,000, 65,000-এর উপর 40%, তাহলে হবে 26,000। তা টোটাল কত হচ্ছে 26,000 প্লাস 85,500, 85,500 প্লাস 5,40,000, 5,40,000, টোটাল হচ্ছে 6 লাখ। তো চলো 6,51,500, 6,51,500। আমি চলো এখানে চলে যাবো, লিখে দেবো 6,51,500, এন্টার দিলাম। ক্রেডিটে দেখো, প্রথম ক্রেডিটে লিখবো হুন্ডাই 140, এটা লোন নয় কিন্তু, শুধু হুন্ডি 140 এলসি, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে অ্যামাউন্টটা লিখবো 5,40,000, 1 2 3, 5,40,000। আবার দেখো ক্রেডিটে নিয়ে নিয়েছে, এখানে লিখবো, আবার এন্টার দিলাম, দিয়ে লিখবো I20 যখন লিখলাম এখানে কত লিখবো 85,500, এন্টার দিলাম। তারপর লিখবো কম্পিউটার, অ্যান্ড প্রিন্টার, এই যে কম্পিউটার অ্যান্ড প্রিন্টার, এন্টার দিলাম, দিয়ে 26,000 অটোমেটিক নিয়ে হয়ে গেল, দিয়ে সেভ করে দিলাম। একবার আমার সেভ কমপ্লিট। যে তোমাদেরকে কি করতে হবে, এটা হয়ে যাওয়ার পর এবার ব্যালেন্স শিটে চলে যাবে। ব্যালেন্স শিটে যে দেখো এই ফাইনাল ব্যালেন্স শিটটা তোমাদেরকে একটা কপিতে লিখে দিতে হবে। তো এই হলো তোমাদের ওভারঅল এই যে প্রবলেমটা দিয়েছিলাম তার ফুল কমপ্লিট। 10 নম্বরটা কি বলছে, অল পারচেজ অ্যান্ড সেলস শুড বি ট্যাক্স ইনভয়েস, আমি করে দিয়েছি আগে, ট্যাক্স ইনভয়েস করে দিয়েছি প্রত্যেকটা। তাহলে এইভাবে তোমাদেরকে এই প্রবলেমটা করতে হবে। আশা করছি সবার বোঝা গেছে। কোনো অসুবিধা হলে তোমরা আবার কমেন্ট করতে পারো বা ফোন করতে পারো, আমি উত্তর দেব। পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।